নমস্কার, নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান সাফ কথাতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজু ভট্টাচার্য। আজ সাফ কথাতে আমাদের সঙ্গে রয়েছেন দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী, আমার সঙ্গে রয়েছেন শিলভদ্র দত্ত। শিলদা, আপনাকে স্বাগত নিউজ টাইমের স্টুডিওতে। আমি প্রথমেই আপনাকে একটা অন্য প্রশ্ন করব, কেন করছি তার সঙ্গে রাজনীতির যোগ আছে, আমি সেটাও ব্যাখ্যা করব। আপনার টেস্ট ক্রিকেট ভালো লাগে না টি-20 ভালো লাগে? অবশ্যই টেস্ট ক্রিকেট। একদমই। আমি এই প্রশ্নটা এই কারণেই করলাম যে শিলভদ্র দত্ত বোধহয় এই মুহূর্তের রাজনীতির একটা ব্যতিক্রমী চরিত্র। হাতে গোনা কয়েকজনই আছেন যাদের বক্তব্য থেকে আমাদের মিডিয়াকে খুব কষ্ট করতে হয়, কারণ আমরা মিডিয়াও আজকাল যাকে বলে যে ইনস্ট্যান্ট কফির মতো ব্যাপার, যে উনি একটা বলে দিলেন হেডলাইন হয়ে গেল, এইটা বলে দিলেন, কেউ বলে দিলেন চরাম চরাম, কেউ বলে দিলেন ঝুলিয়ে দিতে হবে। শিলভদ্র দত্তের মুখে আমরা এরকম কথা কখনো শুনতে পাই না। শিলদা, একটু বেমানান লাগে কি এখনকার রাজনীতিতে? ডায়লগ দিয়ে হেডলাইন ক্রিয়েট করতে পারে না, বেমানান লাগা নয়, সমাজ তো পাল্টায়। একটা সময়, যে সময় আমরা রাজনীতি শুরু করেছিলাম, তখন রাজনীতিক যে নেতৃত্বরা ছিলেন তারা যে, আমরা তো সেই ঘরানায় তৈরি হয়েছি। আমরা দেখেছি সেই সময় প্রিয়রঞ্জন দাস মুন্সিকে, আমরা সেই সময় অত্যন্ত বাগ্মী ছিলেন, কিন্তু কোনো কুকথা বলতেন না। আমরা সেই সময় দেখেছি পার্লামেন্টে দাঁড়িয়ে, মানে কাছ থেকে দেখিনি, আমরা টিভি ছিল না, কাগজে বা রেডিওতে জ্যোতির্ময় বসুর বক্তৃতা শুনেছি, ভূপেশ গুপ্তর বক্তৃতা শুনেছি। পরবর্তীকালে আমরা কংগ্রেসের অমর ভট্টাচার্য ছিলেন, প্রচণ্ড রসিক মানুষ, তার বক্তৃতা শুনেছি। হ্যাঁ, সেই সময়ও কিছু কড়া কথা বলার মানুষ ছিলেন, হরেকৃষ্ণ কুমাররা ছিলেন, বলতেন। কিন্তু আমি হরিপদ ভারতীরও বক্তৃতা শুনেছি বিজেপির, এবং হরিপদ ভারতীর মতন বাগ্মী বক্তা আমাদের। তা আমরা সেই লেভেলে, সেই জায়গায় সেই সমস্ত বক্তা, যদি হরিপদ ভারতী যখন বক্তৃতা শুনেছি তখন আমি খুব ছোট, কিন্তু যেহেতু প্রথম থেকে একটু ছিল বলার বা করার, তা আমরা সেই বক্তৃতাগুলো শুনে এসেছি। তখন আমাদের সেই ঘরানায় তৈরি হয়ে যাওয়ার পরে এখন আর নতুন করে মনে হয়েছে যে নিজেকে পাল্টাতে হবে? কারণ আপনি তো টানা রয়েছেন না, পাল্টানোর মানে আর এই বয়সে পাল্টানো যায় না। কিন্তু শিলদা, যদি প্রশ্ন করি, দলটা কেন পাল্টাতে হলো? দলটা পাল্টাতে হলো, আজকে তো আর প্রশ্ন করার জায়গা নয়। আজকে তৃণমূলের যে অবস্থা হয়েছে, তৃণমূলের প্রতি মানুষের যে ধারণা হয়েছে, এটা তো আমি 15 সালে 14 সালেই প্রথম তৃণমূলে হয়েছিলাম, সাসপেন্ড হয়েছিলাম। তারপর যা পরবর্তীকালে আমাকে কথা দেওয়া হয়েছিল অনেকে, কিন্তু আমি তো অনেক দিন আগে থাকতেই ঘোষণা করেছিলাম তৃণমূলটা করব না। কারণ এই যেটা হবে, এই যে মানুষগুলো ধরা পড়বে, এই যে দুর্নীতি এতটা বাড়ছে, এটা বহুদিন ধরেই ভেতর থেকে অনুভব করতে পারছিলাম, বুঝতে পারছিলাম। তা তখন থেকেই আস্তে আস্তে তো নিজেকে সরিয়ে নিয়েছি, করেছি। এবং বহু আগেই আমি ঘোষণা করেছিলাম যে আমি আর 21 সালের ভোটে তৃণমূল হয়ে দাঁড়াবো। এটা বোধহয় 1 বছর আগে আমি ডিক্লেয়ার করেছিলাম। এবং তার পরবর্তীকালে দেখলাম পশ্চিমবাংলায় যেভাবে রাজনীতিটা যে জায়গায় যাচ্ছে, এই রাজনীতির পরিবর্তনের দরকার আছে। সেই পরিবর্তনটা বাংলায় এই মুহূর্তে বিজেপি করতে পারে। কারণ 34 বছরের শাসনের পর সিপিএমের যে পরিস্থিতি, লোকে বিশ্বাস করবে না, ভরসা করবে না। সেই জন্য রাজনীতিতে থাকতে গিয়ে, রাজনৈতিক লড়াইয়ে থাকতে গিয়ে বিজেপিতে এসেছি। এবং বিজেপির নরেন্দ্র মোদীর যে পথ বা বিজেপির যেটা, সেটাকে মনে হয়েছে যে না, বর্তমান ভারতবর্ষের উন্নয়নে এটার প্রয়োজন আছে, এবং বাংলাতেও এই নীতি আদর্শের উপর বেশ করে চলার দরকার আছে। আপনি হঠাৎ করে যে 21-এর সময়ের যে স্রোত এসেছিল একটা তৃণমূল ছাড়া, আপনি সেই স্রোতে গা ভাসাননি। আমি ব্যক্তিগতভাবে জানি যে আপনি অনেক দিন থেকে আপনার সঙ্গে একটা তৃণমূলের দূরত্ব তৈরি হচ্ছিল। তারপরে কিছুটা দূরত্ব হয়তো একটা সময় কমেছিল, কিন্তু তারপরে আপনি কিন্তু অনেক দিনই দূরত্ব রেখেছেন। কিন্তু তারপরে যারা ছেড়ে গেল, তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল, অনেকেই আবার ফেরত গেল তৃণমূলে। আপনি কি ভেবেছিলেন কখনো 21-এর রেজাল্টের পর? না না, কারণ হচ্ছে আমি আপনার সঙ্গে অত্যন্ত সখ্যতা বলুন, যাই বলুন, মুকুল রায় ছিল, সেই মুকুল রায়ও ফেরত গেলেন। না, সে তো আমার সঙ্গে তৃণমূলেরও এখন অনেক নেতা সখ্যতা আছে, সেটা তো কোনো ব্যাপার, এটা ব্যক্তিগত ব্যাপার থাকে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি তো একটা আদর্শের কথা বলে, একটা নীতির কথা বলে বা একটা কারণ দেখিয়ে বেরিয়ে এসেছিলাম। সে কারণটা তো মেটেনি। যদি কারণটা মিটতো তাহলে আমার একটা যুক্তি থাকতো, আমি, কিন্তু কারণ তো মেটেনি, বরঞ্চ দুর্নীতি আরও বেড়েছে, দুর্নীতির আরও বেশি করে প্রকাশ পাচ্ছে। আমি গেলে পরে মানুষ আমায় কি বলবে?
আমি তো একটা কারণকে, একটা লক্ষ্যকে সামনে রেখে এসেছিলাম, আমার আর কোনো কথা নেই। আরেকটা বিষয় আপনাকে বলছি, দেখুন, কোনো শক্তির বিরুদ্ধে লড়তে গেলে না একটু মানসিক শক্তির দরকার হয়। এটা আমি সবার জন্য বলছি যে আপনি যদি বেসিক্যালি অন্তরের দিক থেকে অনেস্ট না থাকেন, লড়াই ওই স্ট্রেংথটা আসে না। সেই স্ট্রেংথটা হয়তো কারোর ছিল না, কারোর হয়তো সমস্যা ছিল কোনো ব্যাপারে, তারা ফেরত গেছে, আমার কোনো। কিন্তু আমার কষ্ট লাগে যখন তাদের আলাদা করে কারোর সঙ্গে যখন দেখা হয় কোনো জায়গায়, টিভি চ্যানেল ফ্যানেলে যখন, এখন তো আমি আসছি না, তখন আসছিলাম, তখন অনেকের সঙ্গেই দেখা হয়, তখন যাদের যে কথাগুলো শুনি এবং তাদের যে দুঃখ প্রকাশ করাটা হয়, আমি বুঝি যে তারাও বোঝে হয়তো যে যেটা করে ফেলেছে ভুল করেছে, কিন্তু আর ফেরার কোনো পথ নেই, বা যে দল কেউ নেবার হয়তো জায়গাতেও নেই। কিন্তু একটা লড়াইয়ের ভেতর দিয়ে, এটা তো অস্বীকার কোনো জায়গা নেই যে একটা দীর্ঘ লড়াইয়ের ভেতর দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। টানা তারা বামেদের বিরুদ্ধে লড়াই করেছে, প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেছে। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এত দুর্নীতির অভিযোগে কেন জড়িয়ে পড়লো এই দল? না দেখুন, এটা বিষয় হচ্ছে, এটা তৃণমূল কংগ্রেসের অন্তরের ব্যাপার, এটা তো আমরা বলাটা ঠিক না। তবু আমি বলবো, একটা যখন শুরু হয় না, তখনই যদি আপনি মানে বাংলা ইয়েতে একটা কথা যেটা মানে বলে লোকে, যে বিয়ের রাতেই বিড়াল কাটতে হয়, পরে কাটা যায় না। ঠিক সেই রকমই যখনই প্রথম এই দুর্নীতির কথাগুলো শুরু হয়েছিল, তখন যদি নেত্রী মমতা ব্যানার্জি যদি ঠিক হতেন, তাহলে হয়তো এতদূর এসে পৌঁছতেন না। আজকে উনি বাড়তে দিয়েছেন ছোট দুর্নীতিটাকে, বাড়তে বাড়তে যে দুর্নীতিটা একটা বট গাছের থেকেও বড় গাছ হয়ে গেছে, তাকে কাটার জায়গায় আর নেই। কারণ আপনি কাকে বাদ দেবেন, সে তো আপনার নাম বলে দেবে। আজকে মমতা ব্যানার্জি নিজেও জানেন যে অনুব্রত মণ্ডল দুর্নীতিগ্রস্ত, কিন্তু বলার সাহস নেই। কারণ অনুব্রত মণ্ডল যদি বলে দেয় আমি কোথায় টাকা পাঠিয়েছি। জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতিগ্রস্ত, মমতা ব্যানার্জি জানেন, তার জন্যই ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দিয়েছিলেন। কিন্তু মমতা ব্যানার্জির বলার সাহস নেই, জ্যোতিপ্রিয়কে সমর্থন করতে হবে। পার্থ চট্টোপাধ্যায় কি সেই কারণে শিক্ষামন্ত্রক হারিয়েছিলেন? হ্যাঁ, আজকে এগুলো আজকে বোঝা যাচ্ছে সেগুলো, এবং সেই কারণেই মানে ইয়েতে মমতা ব্যানার্জি বাধ্য হয়েছে যে আজকে আর তাদের ক্ষমতা নেই, কারণ তিনি এদের বিরুদ্ধে বলতে পারছেন না এই কারণে। নাহলে দুর্নীতির বিরুদ্ধে বললে পরে তিনি হয়তো অনেকটাই সামলাতে পারতেন, কিন্তু ওনার ভয় হচ্ছে, কারণ উনিও জানেন ওনার নিকটাত্মীয় কেউ এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। বাড়িতে হয়তো ঢুকে যাবে, যদিও ঢুকবে, বাড়িতে হয়তো তদন্তটা ঢুকে যাবে, বাড়ি থেকে হয়তো টান পড়বে, সেই ভয়ে উনি আর দুর্নীতির বিপক্ষে বলতে পারছেন না, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে বলতে পারছেন না, উনি যারা দুর্নীতিকে প্রকাশ করছে তাদের বিরুদ্ধে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করছে যে বিজেপি, আপনার দল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা বিভিন্ন এজেন্সিকে ইউজ করছেন, করে ভয় দেখিয়ে দল ভাঙানোর জন্য ইউজ করছেন। যেমন সাম্প্রতিক নিদর্শন হচ্ছে তাপস রায়, আপনার সঙ্গে দীর্ঘদিনের সহযোদ্ধা। তাপস রায়ের দুর্নীতির কথাটা কেউ বিশ্বাস করেনি, কিন্তু তার বাড়িতে তো ইডি গেছে। যেতেই পারে, আমার বাড়িতে ইডি যেতে পারে। আর যদি কোনো কথা শুনে ইডি গেলেই আমি চোর হয়ে গেলাম নাকি? আপনার বাড়িতে যাবে না, আপনি এখন বিজেপি। না, আমার বাড়িতে যাবে না, পাঠান না। যদি মমতা ব্যানার্জি বা কেউ কাউকে দিয়ে পাঠিয়ে দেখুন না, আমি তো ইডিকে বলবো কিছু টাকা দিয়ে যেতে, সেটা চালুন। আমি বলছি না, তাপস রায় ওই সময়ও আমার মনে হয় না, রাজনীতি যারা করেছে দীর্ঘদিন, যারা রাজনৈতিক আলিন্দে ঘোরাফেরা করেন, তাপস রায় দুর্নীতি করেছে এটা কেউ মানেনি। হতে পারে, এমন যেতেই পারে। দেখুন, তাপস রায় একটা জায়গার বিধায়ক, সেখানকার চেয়ারম্যানকে বারবার সিবিআই ইডি ডাকছে, সেখানকার চেয়ারম্যান চাকরিতে দুর্নীতি করেছে বলে কোর্টে পর্যন্ত চলছে, তা সেখানকার বিধায়ককে তো ডাকতেই পারে যে আপনি কতটা জানেন, এর জন্য বিধায়ক চোর হয়ে গেল, এর জন্যই বা এতে এমপিটাকে, তা তো নয়। আজকে সেটা নয়। তাপস রায় কেন গেছেন, তাপস রায় নিজে বলেছেন বারবার, আমি সেটা বলছি না। আমার তো প্রশ্ন তাপস রায়কে ছিল, আমি যখন দেখা হলো ঢোকার পরে প্রথমে আমি ফোন করলাম যে ভালো হলো, আমি তো তাপস রায়কে বললাম তুমি এতদিন রইলে কি করে? তাপস রায় আমি চলে আসার পরেও এতদিন তৃণমূলটা করলো কি করে? আমার এটি অনেকদিনে কিন্তু একটু বেসুরো ছিলেন তাপস রায়, বিভিন্ন জায়গায় বলেছেন আর রাজনীতি করব না, এই ধরনের তাপস রায় অনেক বহুদিন ধরে দুঃখ প্রকাশ করছিলেন। এখন একটা সিনিয়র লোক ফট করে দল ছাড়বেন, তাপস দা আমাদের রাজনৈতিক নেতা ছিলেন। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন তাপস দা আমাদের নেতা ছিলেন। তা সেই জায়গাটা দিয়ে তাপস রায় শেষমেশ পারলেন না থাকতে, চলে এসেছেন।
শিলায় আপনি ছাত্র রাজনীতির কথা তুললেন, ছাত্র অবস্থা থেকে আপনি রাজনীতি করছেন, সকলেই জানে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস একটা গান্ধীবাদী ঘরানা। এই গান্ধীবাদী ঘরানার থেকে তৃণমূল ছেড়ে আজ বিজেপিতে কমপ্লিটলি একটা অন্য পার্টি। অনেকেই বলছে গান্ধী টু গডসে, মানিয়ে নিতে কোথাও অসুবিধা হয়েছে? এটা খুব সহজ সরলভাবে একটা বলতে হয় বলা। গান্ধীজির হত্যাকাণ্ড নিয়ে কি তদন্ত হয়েছে কি না হয়েছে এগুলো লোকে জানে, অনেক অজানা তথ্য মানুষের কাছে আসেনি। আমি ওইসব রাজনীতিতে ওইসব জায়গায় যাইনি। আলাদা তো নয়। গান্ধী তো রামচন্দ্রের নাম বলতেন, রামচন্দ্রেরই গান গাইতেন। বিষয়টা হচ্ছে, দেখুন, ভারতবর্ষের রাজনীতিতে আমি তো বলবো বিজেপি একটা রাজনৈতিক দল, সে সঠিক পথে চলছে। আমি হিন্দু, এটা জোর গলায় বলছি আমি হিন্দু, কিন্তু যারা ধর্মনিরপেক্ষতার কথা বলছে আজকে তাদের যে অ্যাক্টিভিটিস, আপনি বলুন তো, কলকাতার রাজপথে বসে বিকাশ ভট্টাচার্যরা গরুর মাংস খেয়ে বলছেন সংখ্যালঘু, এইসব আমরা ধর্মনিরপেক্ষ। বিকাশবাবু পারবেন মোহাম্মদ সেলিমকে নিয়ে শুয়োরের মাংস খেয়ে বলতে আমি ধর্মনিরপেক্ষ? আজকে আপনি বলছেন যে রামনবমী হলে পরে গণ্ডগোল হতে পারে, কিন্তু আমি রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু মহরমের মিছিলে যাওয়া যাবে। এই যে বিগুলো আছে এটা তো একদম সরাসরি আমার কাছে কথা হচ্ছে, একদম সরাসরি যে ধর্ম নিয়ে ধর্মটাকে ভাগ করে দেওয়া হচ্ছে। আজকে কংগ্রেস বলছে যে আমরা করব, কি বলে, আমরা নিজেদের কাছ থেকে সম্পদ কর নেব, সম্পত্তির কর নেব, সেটা মুসলমানদের মধ্যে ভাগ করে দেব। এভাবে ধর্ম নিয়ে বলা যায়? সম্পত্তি কর নিন, বড়লোকদের কাছ থেকে সম্পত্তি কর নিন, গরিবদের মধ্যে ডিস্ট্রিবিউট করুন, ভালো কথা, কিন্তু আপনি বলতে পারেন প্রকাশ্যে মুসলমানদের মধ্যে দিয়ে দেবো, কি অমুক যে ধর্মের মানুষ খ্রিস্টানদের দিয়ে দেবো, কি বৌদ্ধদের দিয়ে দেবো, বলতে পারেন? এটা ভারতবর্ষের সংবিধান কি এটা পারমিশন দেয়? ভারতবর্ষের ইতিহাসে আওরঙ্গজেব রাজা নবাব হতে গিয়ে তার ভাইদের মেরে দিয়েছে। এটা বংশানুক্রমে গিয়ে চললে এটা হয়। সেই ছায়াটাই হয়তো আসতে পারে, হয়তো আসতে পারে। আপনার যেখানে বাসস্থান সেটা এই দমদম কেন্দ্রের মধ্যেই পড়ে, কিন্তু অতীতে আপনি ব্যারাকপুর থেকে বিধায়ক হয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আপনার বাসস্থান হওয়া সত্ত্বেও কি আমি বলবো যে ব্যারাকপুরের সঙ্গে আপনার যে সম্পর্ক ছিল প্রতিনিয়ত, এই যে দমদম, এটা কি একটু অ্যাওয়ে ম্যাচ হয়ে গেল? না না না, দেখুন, আমি যখন রাজনীতি করেছি, তৃণমূলের করেছি, তখন আমি সারা জেলায় রাজনীতি করেছি। বরঞ্চ যখন আমি ব্যারাকপুরে দাঁড়ালাম সেটা আমার কাছে অ্যাওয়ে ম্যাচ ছিল। তারপরে আমি তো ব্যারাকপুরে সময় দিয়েছি, কারণ ব্যারাকপুরের আমি এমএলএ, একদম সময় দিয়েছি, কিন্তু দমদম তো আমার থাকার জায়গা, রাত্রির বাসস্থান। দমদম থেকেই তো আমাকে উঠতে হয়, বেরোতে হয়, এবং দমদমের যে কোনো প্রোগ্রামে, দমদমের যে কোনো পলিটিক্যাল প্রোগ্রামে, যে পার্টিতে এবার ছিলাম, কোনো প্রোগ্রাম তো আমি মিস করিনি, আমি যাইনি। আমি কর্মীদের মধ্যে গিয়ে, যেমন আমার এখনও যেটা হচ্ছে, আমি যখন বিভিন্ন জায়গায় যাচ্ছি, প্রচুর পুরনো ছেলে, পুরনো লোক এগিয়ে এসে, চিনতে পারছো বা চিনতে পারছেন, এতদিন পর দেখা হলো, এটা অনেক। এবং কিছু কিছু মানুষকে আমি একটু হয়ে যাচ্ছি যে অনেক বছর পরে তাদের সঙ্গে দেখা হয়েছে, তারা এসে জড়িয়ে ধরছে, এটা হয়েছে। কারণ দমদম আমার কাছে, উত্তর 24 পরগনা জেলাটাই আমার কাছে পুরোটাই আমার ঘর। কারণ হচ্ছে আমি তো রাজনীতিটা করেছি পুরোটা জেলা জুড়ে। উত্তর 24 পরগনা এমন কোনো গ্রাম নেই যে গ্রামে আমি যাইনি, সুতরাং ওটা কোনো অসুবিধে না, ওটা কোনো ব্যাপার না। দমদম কেন্দ্রটা যদি ইতিহাস দেখা যায়, অনেকে বলেন বিশ্লেষকরা যে খুব ভোলাটাইল কেন্দ্র, অনেকবার হয়েছে যে আনএক্সপেক্টেড রেজাল্ট দেখিয়েছে কংগ্রেসের সময়ও, এবং বামেদের সেই হাই ডেজেও হঠাৎ করে কিন্তু সেখানে পদ্মফুল ফুটেছিল, তপন শিকদার মহাশয় জিতেছিলেন। এই একটা চরিত্র কিন্তু যে কখন কি ঘটে যাবে, এই একটা ইতিহাস দমদমের আছে। না, দমদমের আছে। দমদমের রাজনৈতিক সচেতন মানুষ নীরেন ঘোষকে হারিয়ে দিয়ে আশুতোষ লাহকে জিতিয়ে দিয়েছিল। দমদমের মানুষ পরবর্তীকালে সিপিএমকে হারিয়ে দুবার 98 এবং 99 তপন শিকদারকে জিতিয়েছিল। 2014 সালের নির্বাচনটায় তপনদা অসুস্থ ছিলেন একদমই, যে দাঁড়াতেও চাননি, কিন্তু দাঁড়িয়েছিলেন, পারেননি, তো প্রচারই করতে পারেননি ভালো করে সেই সময়টা। তার পরবর্তীকালে তৃণমূল 9 সাল থেকে করেছেন, কি বলে 2004 সালে গেছে, 9 সাল থেকে তৃণমূল কংগ্রেস জিতছে।
সালে, তারপরে 14, 19 3বার তৃণমূল কংগ্রেস জিতেছে। হ্যাঁ, দমদমে তো পরিবর্তন হয়েছে বারবার। দমদমের মানুষ যখন যেটা মনে করেছেন তারা ভোট দিয়েছে, এবারও সেরকমই পরিবর্তন হবে। এবং সেই বিখ্যাত কংগ্রেস আমলে সিপিএম এর দমদম দাওয়া ইত্যাদি, মানে দমদম সবসময় কিন্তু রাজনৈতিক চর্চাতে একটা থেকেছে। 77 সালে ইন্দ্রজিৎ গুপ্ত সিপিআই প্রার্থী পরাজিত হয়ে তখন জনতা জিতেছে, জনতা দল জিতেছে। দমদমে এই জিনিস হয়েছে, দমদম বারে বারে হয়েছে। এবারের লড়াইটা আপনার অ্যাসেসমেন্ট কি, ত্রিমুখী না দ্বিমুখী? আপনার সঙ্গে সৌগত রায়ের লড়াই না সুজন চক্রবর্তী? সুজন বাবু, দেখুন সুজন বাবু বা সিপিএম, এলাকার মানুষের কথা হচ্ছে, আমার নয়, আমাকে দু একজন মানুষ বলেছেন সিপিএম দমদমে ড্যামি প্রার্থী ছাড়া কিছু নয় তৃণমূলের। সিপিএমকে ভোট দেয়া আর তৃণমূলকে ভোট দেয়া একই ব্যাপার। কেন? তৃণমূলকে যারা জেতাবে না তারা ভোটটা নষ্ট করবে কেন? দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করবে, যারা সন্দেশখালীর মায়েদের জন্য ভোট, মানে মায়েদের অত্যাচারের বিরুদ্ধে ভোট দেবে, যারা চাকরি চুরির কারণে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে, তারা ওই কাস্তাহাতুরি যারা ভোট দিয়ে ভোটটা নষ্ট করবে কেন? জিতবেন না তো। কতটা সংগঠনের আপনি পাশে পাচ্ছেন দমদমে? কারণ দেখুন, একটা দমদমে তো তৃণমূলই তৃণমূল। না, এটা দেখুন, তৃণমূল 21 যতটুকু ছিল, 21 সালে যে অত্যাচার সংগঠিত হয়েছে 2রা মের পর, তাতে অনেক কর্মী বসে গেছেন, বেরোনোর সাহস পাচ্ছেন না। অনেককে জোর করে বসিয়ে রাখা হয়েছে, যে অত্যাচার হয়েছে, যেভাবে বাড়িঘর ভাঙা হয়েছে, যেভাবে মিথ্যে কেস দেওয়া হয়েছে, যেভাবে দোকানপাট লুট করে দেওয়া হয়েছে, মানুষের মনে তারা ভয় আছেই, এটা স্বাভাবিক ব্যাপার। আমি যখন নমিনেশন দিতে গেছি, সবটাই দমদম লোকসভা কেন্দ্রের গাড়ি, কোনোটা বাইরের নয়। আমার 600-র উপরে বাইক গেছে, 250-র মতন গাড়ি গেছে, তাও গাড়ি চেয়েছি দিইনি, কারণ অত টাকা তো খরচা করা যাবে না, তা নির্বাচন কমিশন ধরবে। তা এই যে বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলো তো মানুষ তো বেরোচ্ছে, মানুষ তো রাস্তায় আসছে, মানুষ তো রাস্তায় ধরছে। তা সেদিক দিয়ে তো একটা আছি সংগঠনের। দেখুন, পশ্চিম বাংলায় আমরা বলি বটে সংগঠন, সিপিএমের তো মারাত্মক সংগঠন ছিল, হেরে যাবার পর কোথায়? কয়েকটা বুড়ো, কয়েকটা লোক ঘুরে বেড়াচ্ছে। তৃণমূলের তো সংগঠন ছিল না। 2011 সালেও সব বুথে এজেন্ট দেওয়া যায়নি, 9 সালেও সব বুথে এজেন্ট দেওয়া যায়নি। এখন তৃণমূল ক্ষমতায় আছে, প্রতিটা বুথে 35 জন এজেন্ট দেওয়া যাবে হয়তো। এবং অনেকে বলে যে 77 সালেও বামেরাও প্রতিপুধে এজেন্ট দিতে পারেনি, কারণ অনেকে আন্ডারগ্রাউন্ড ছিলেন। এবং সেই সময়ও তো, এবং আমি দেখেছি 77 সালের নির্বাচনে কংগ্রেসের পতাকা নিয়ে গেছে কাউন্টিং সেন্টারে, ফিরছে যখন জনতার পতাকা লাগিয়ে, মানে ভেতরে ভেতরে জনতাকেই ভোট দিয়েছে। এ আমি দেখেছি, আমাদের মানে বিভিন্ন জায়গায় দেখেছি। তা এই জায়গাটা হচ্ছে সংগঠন আমরা বলি ঠিক কথা, কিন্তু যদি হাওয়া থাকে 2011 সালে দিতে পারি, 2011 সালে হাওয়াটা এমন ছিল যে পরিবর্তনটাই মানুষের কাছে ডাক ছিল। এবারকার হাওয়াটা সেই হাওয়া আছে যে মানুষ তৃণমূলকে হারাতে চাইছে, মানুষ একটা পরিত্রাণ চাইছে এই চোরেদের কাছ থেকে, সুতরাং ভোটটা সেখানে। কিন্তু 2011 যখন পরিবর্তন হলো, আপনিও তৃণমূলে আছেন, তার আগে 2009 কিন্তু দেয়াল লিখন স্পষ্ট হয়ে গেছিল। 7 থেকেই মোটামুটি ভাবে ব্যাপারটা এগোচ্ছিল। 9-এর নির্বাচন, সাধারণ নির্বাচন, তাতেই দেয়াল লিখন স্পষ্ট হয়ে গেছিল। 19-এ আপনারা যে ম্যান্ডেট পেলেন, মানে আপনি তখনও বিজেপিতে নন, 19-এ বিজেপি যে ম্যান্ডেট পেল, অর্থাৎ 18খানা আসন, তার রিফ্লেকশন 21-এ হলো না কেন? কোথায় 21-এ রিফ্লেকশন হয়নি আপনি কেন বলছেন? না, আপনি বলবেন 3 থেকে বেড়ে 77 হয়েছে, কিন্তু 18-র সঙ্গে মিলে ঠিক আছে, অন্তত 120-25 যাবে। 3 থেকে 77 আপনি ভারতবর্ষের কোন রাজ্যে দেখাতে পারবেন? 3 থেকে 77 আমি জীবনে বিরোধিতা করার সুযোগই পেলাম না। আমি কি করে রাজনৈতিক নেতা? আমি তো কোনোদিন পেলাম না, আমি তো সরকারি ক্ষমতা ভোগ করলাম। আপনি বললেন শ্যামাপ্রসাদ মুখার্জির কথা, যে লোকটি দল তৈরি করলো তিনি বাংলার লোক। বাংলার একটা উদ্বাস্তু সমস্যা ছিল, সীমান্তবর্তী রাজ্য, একদম মানে পোটেনশিয়াল গ্রাউন্ড বিজেপির পক্ষে রাজনীতি করবার। এত দিন সময় লেগে গেল বিজেপির এখানে পেনিট্রেট করতে। সেটা লেগেছে হয়তো তার পরবর্তী, আমি তো সেই সময়টা অত ভালো বলতে পারবো না। সেই সময় বলছি 70-এর দশকের থেকে বলছি, সেই সময়টা হয়তো এখানকার আমাদের নেতৃত্ব দেওয়ার একটু ইয়ে ছিল, এটা কোনো ঘাটতি ছিল।
আর দুই হচ্ছে 77-এ গোটা দেশ জিতলো জনতা দল, এখানে জিতলো বামেরা। বামপন্থীরা দেখুন, সিপিএম এর নেতৃত্ব কেরালার বাংলা ছাড়া তো কিছু নেই। আপনি যেমন বলছেন যে বিজেপি পারেনি, আপনি সেরকমভাবে সিপিএম পার্টি যে অল ইন্ডিয়া পার্টি, একটা এত বছর ধরে পার্টি, 100 বছরের ওপর প্রায় সিপিআই বা সিপিএম হচ্ছে, কিন্তু কেরলার বাংলা ছাড়া এবং ত্রিপুরাটাকে বাংলাই ধরুন, বাঙালি এলাকা ছাড়া তারাও তো পারেনি, তারাও পারেনি। তার কারণ হচ্ছে যে লিডারশিপটা দরকার সেই লিডারশিপটা হয়নি। আরেকটা বিষয় হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিতে একটা বঙ্গীকরণের একটা কথা বলছে যে বিজেপি শুধুমাত্র শিব রাম এসব নিয়ে আসছে, কিন্তু মাতৃশক্তির আরাধনার জায়গা একটা বাংলা সেই জায়গাটা অ্যাসোসিয়েট করতে পারছে না। আপনি নরেন্দ্র মোদীর মতো মাতৃশক্তি কেউ করে নাকি? আপনি বলুন তো, মেয়েটা নমস্কার করতে এসছে, কোন রাজনৈতিক নেতার ওই রকম একটা রিয়াকশন হবে? মেয়েদের ভক্তি দেখানো বা মনের দিক থেকে আপনি একদম বলবেন, অনেকে আমরা নাটক করে, অনেক কিছু করে, কিন্তু বলুন তো সেদিন যে রিয়াকশন, ওর নাটক ছিল, অত কুইকে নাটক হয় না। তো নারী শক্তিকে সম্মান নরেন্দ্র মোদীর থেকে কাকে বেশি দেয়? আরেকটা তৃণমূলের অভিযোগ হচ্ছে বারবার করে, এবং অভিযোগের তীর একদিনের দিকেই, আপনি জানেন, শুভেন্দু অধিকারী, যে বলা হচ্ছে ওয়াশিং মেশিন, বিজেপি ওয়াশিং মেশিন, তৃণমূলকে চোর চোর বলছে, কিন্তু তৃণমূলের দিক থেকে যে চলে যাচ্ছে সে ধোলাই হয়ে যাচ্ছে, তাকে তার বিরুদ্ধে আর কোনো কথা না, না, সেটা তো ব্যাপার নয়। আজকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও তৃণমূল বলছে, খোঁজ নিন পূর্ব মেদিনীপুরে কতজনের চাকরি হয়েছে। প্রমাণ থাকে তৃণমূলের হাতে, যদি প্রমাণ থাকে, তারা তদন্ত করলো না, তদন্ত করলো, তা তো তদন্ত করেনি, ঠিক আছে, তখন তৃণমূল বাঁচিতে গেছে। তাদের উকিলগুলো কি করছে, অ্যাডভোকেটগুলো কি করছে? যখন যাচ্ছে কোর্টে তখন সেই প্রমাণটা গিয়ে দেখাচ্ছেন না কেন? সেই প্রমাণটা দিয়ে কেন বলছেন না যে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করার অর্ডার দেওয়া হোক? আরে শুভেন্দু অধিকারী চুরি করলে তাকে ধরবে, এটা বলার কাছে, এটা বাঁচাতে কে যাবে? কেউ বাঁচাতে যাবে না। দেখুন বিজেপি পার্টিটা, হ্যাঁ, শুভেন্দু এখন আমাদের লিডার, শুভেন্দু যেভাবে লড়াই করছে সেভাবে লড়াইটা অনেক কম লোকে করতে পারে, ওই সাহস নিয়ে ওই নিয়ে লড়াই করে, ঠিক আছে, কিন্তু বিজেপি পার্টিটায় আমরা যারা এসেছিলাম, তারা তো বিজেপিতে এসেছিলাম ভিতটা শক্ত হয়েছে বলে এসেছিলাম। বিজেপি তো আমাদের কাউকে দিয়ে এখানে উঠে আসেনি, বিজেপি তো নিজে উঠে এসেছে এখানে। সুতরাং বিজেপি তো ছিল, বিজেপি আছে, বিজেপি থাকবে। কিন্তু যদি প্রমাণ থাকে শুভেন্দু অধিকারী দুর্নীতি করেছে, যদি চুরি করেছে, শুভেন্দু অধিকারী তো বলছে প্রমাণ থাকলে ধরো, সেটা তো পারছে না। আপনি যখন, আমি যদি খুব ভুল না করি, আপনি যখন দল ছাড়লেন, অন্যান্য অনেক কথা যেগুলো আজকেও বললেন, আপনার মোহভঙ্গের কথা বা মান অভিমানের কথা, আরেকটা বোধহয় আপনি ক্ষোভের কথা জানিয়েছিলেন আইপ্যাকের বিরুদ্ধে, এবং আপনি শুধু নন, আরও অনেক যারা সেই সময় ছেড়েছিল তারা এই আইপ্যাকের যে ডান্ডা ঘোরানো, এটা নিয়ে অনেক কথা বলেছেন। এই ক্ষোভটা কি আইপ্যাকের বিরুদ্ধে, না মমতা বন্দ্যোপাধ্যায় যার হাতে দলের ব্যাটনটা তুলে দিতে চাইছেন, একদম নাম করেই বলা যেতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভটা, আপনারা যারা দল ছেড়েছেন? না, আমরা তো যারা রাজনীতি করেছি, দেখুন আমরা প্রত্যেকেই রাজনীতিটা করে এসেছি খুব ছোট থেকে। আমরা কিন্তু হঠাৎ করে কেউ রাজনীতির মঞ্চে বসে, পশ্চিমবাংলায় রাজনীতির যদি অধঃপতন তৃণমূল কংগ্রেস শুরু করে, সেটা তো শুরু করেছিল যুব আর যুবা তৈরি করে। মমতা ব্যানার্জি তো গোষ্ঠীর সূচনা ঘটিয়েছিলেন। অভিষেক ব্যানার্জি বড় নেতা হোক, আমার কোনো আপত্তি নেই, রাজনীতি করে নেতা হবে। রাহুল গান্ধী, আমি ওইসব পরিবারতন্ত্রের মধ্যেও ঢুকছি না, ঠিক আছে, যে রাজনীতি করবে সে হবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু শুভেন্দু অধিকারী যখন প্রেসিডেন্ট, তখন তো অভিষেক ব্যানার্জি জেনারেল সেক্রেটারি হতে পারতেন। তা না, আমি মমতা ব্যানার্জির ভাইপো বা আমার ভাইপো, তাকে আমি প্যারালাল করব। তৃণমূল কংগ্রেসের তো গোষ্ঠীবাজির সূচনা করেছিলেন নেত্রী নিজে, তারই তো বিয়েটা চলছে পরবর্তীকালে। আর যারা রাজনীতিটা করে বড় হয়েছে তারা মানবে কেন? আমরা রাজনীতিটা করেছি, যাদের সঙ্গে রাজনীতি করেছি, যাদের হাতে রাজনীতি করেছি, আমাদের সে নির্দেশ দেবে। দেখুন, শিক্ষিত মানুষ হলেই, পণ্ডিত হলেই সে রাজনীতিতে পণ্ডিত হবে মানে তুমি আমাকে লেখাপড়া শেখা হবে, আপত্তি নেই, তুমি আইআইটি, তুমি IIM করেছো, নিশ্চয়ই তোমাদের গুণ আছে, জ্ঞান আছে, আমাদের থেকে তোমরা অনেক বেশি। তা তুমি আমাকে শিক্ষার গান দাও, তোমার লাইনে আলোচনা হতে পারে, কিন্তু রাজনীতিটা তো আমি মাঠে নেমে করেছি। মানুষের সঙ্গে আমাদের যোগাযোগটা তো একদম মাঠে নামা যোগাযোগ। আর আমি তো রাজনীতি কোনোদিন সেই লেভেলে ওই জায়গায় করিনি, আমি তো একদম ইয়েতে বসা। আমি এখনো চাই। একজন আমাকে বলেছেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, যে ইনি বোধহয় একমাত্র দেশের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব
যার নামে কোনো রাজনৈতিক মামলা নেই, মানে কোথাও গিয়ে তিনি 144 ভঙ্গ করছিলেন, ব্যারিকেড ভেঙে দিয়েছেন, এই ধরনের পুলিশের কোনো মামলা নেই, যা মামলা আছে সবই দুর্নীতি সংক্রান্ত। খুব ভুল বলেননি, খুব ভুল বলেননি। কারণ রাজনৈতিক আন্দোলন করলেন কোথায়? বিরোধী রাজনৈতিক দল না থাকলে রাজনৈতিক আন্দোলন হয় নাকি? সরকারি দলের রাজনৈতিক আন্দোলন হয় নাকি? আমি জীবনে বিরোধিতা করার সুযোগই পেলাম না, আমি কি করে রাজনৈতিক নেতা হব? আমি তো কোনোদিন পেলাম না, আমি তো সরকারি ক্ষমতা ভোগ করলাম। একজন রাজনৈতিক নেতা সে রাস্তা দিয়ে যাবে, সারা রাস্তার গাড়ি বন্ধ হয়ে যাবে, তার সব এগের পিছনে 1200 পুলিশ দৌড়বে, সে নেতা হবে মানুষের। দেখুন, প্রধানমন্ত্রীকে পাহারা দিতে হয়, কারণ এটা দেশের সিকিউরিটি। মুখ্যমন্ত্রীকে পাহারা দিতে হয়, এটা প্রশাসনিক সিকিউরিটি। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেউ কিডন্যাপ করে, অচল অবস্থা সৃষ্টি হবে। এগুলো আমরা মেনে নিই, এগুলো হতেই পারে। কিন্তু আমি একটা সংগঠনের, একটা রাজনৈতিক দলের নেতা, আমার সঙ্গে 2 পুলিশ থাকতে পারে, আমার সঙ্গে 1200 পুলিশ থাকবে, রাস্তার দুপাশে এই হবে, আমাকে ইয়ে করতে দেবে, ডিটাচ ফ্রম পিপল হয়ে যাব, মাস হয়ে যাব, সে রাজনৈতিক নেতা হয়, হতে পারে। ভারতবর্ষের কোনো রাজনৈতিক নেতার আপনি যদি অতীত দেখেন, কারোর এটা পাবেন, কারোর পাবেন। এবারে দেখলাম যে ব্রিগেডে যেটা হলো, প্রতি বছরই আপনি এতদিন ওই দলে ছিলেন, যে কালীঘাটের বাড়িতে বসে বিধানসভা হোক বা লোকসভা হোক, এবং তৃণমূল মোটামুটিভাবে এক লপ্তে পুরো প্রার্থী তালিকা প্রকাশ করে, এটা তাদের ধারা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতেন। এবারে দেখলাম একটা অন্য স্টাইল, র্যাম্পে তিনি প্রার্থীদের নিয়ে ঘুরছেন, প্রার্থী তালিকা ঘোষণা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাটন বদলের যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল ব্রিগেডে, কি তার সম্পূর্ণ হলো? ব্যাটন বদলের প্রক্রিয়া শুরু নয়, তার জন্যই তো মাঝখানে একটু সরে গেছিলেন যুবরাজ, প্রোগ্রামে যাচ্ছিলেন না, ক্ষোভ প্রকাশ করছিলেন, একটু আধটু উষ্মা প্রকাশিত হচ্ছিল বিভিন্ন জায়গায়, সেটার পরই অ্যাডজাস্টমেন্ট। কিন্তু আপনি এটা বিশ্বাস করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যে উষ্মার খবরটা, এটা আমাদের কাছে আসছিল বিভিন্ন রকম গসিপের মাধ্যমে, খবর করতে গেলে তো তার সত্যতা চাই, ফলে মিডিয়া এটাকে খবর করেনি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাই হয়ে থাকুক না কেন, আজ তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমাকে চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা কি তার আছে? তিনি কি করে? রাজুদা, আপনি বহু বহু পুরনো সাংবাদিক, আপনার সঙ্গে আমার আলাপ হয়েছিল দিল্লির মাটিতে। আপনি ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস যদি দেখেন, আকবর তার গুরু বৈরাম খাঁকে সরিয়ে ক্ষমতা এসেছিলেন। আপনি যদি পরবর্তীকালে আসেন, ইন্দিরা গান্ধী তার বাবার আমলে যারা তাকে প্রধানমন্ত্রী করেছিলেন, কামরাজ নিজলিঙ্গাপ্পা, সিন্ডিকেট সরিয়ে দিয়ে নিজের ক্ষমতা করেছিলেন। সঞ্জয় গান্ধী নিজের তৈরি করছিলেন। এবার পরবর্তীকালে রাজীব গান্ধীর সময় পাওয়ারফুল ছিলেন যারা, তাদের সরিয়ে দিয়ে সোনিয়া গান্ধী নিজের ককাস তৈরি করলেন, যার জন্য আজকে অরুণ নেহরু এরা অন্যদিকে চলে গেল। তারপরে হচ্ছে আপনি আরো আধুনিক কারণে যদি আসেন, মুলায়ম সিং যাদবের কাছ থেকে অখিলেশ যাদবের ক্ষমতা কেড়ে নেওয়াটাও ইতিহাস একই রকমের। লালু প্রসাদ যাদবের পরিবারের লড়াইটাও ক্ষমতার দখল নেবার লড়াই। এটাই তো ভারতবর্ষের ইতিহাস তৈরি করেছে। যারা এই বংশানুক্রমিক রাজনীতিতে বিশ্বাস করে, মানে যাদের আমার পর আমার ছেলে হবে, নাতি হবে, ভাইপো হবে, তাদের তো এটাই হয়েছে। যে পরিবারগুলোর কথা বললাম প্রত্যেকেই বংশানুক্রমিক রাজনীতিতে বিশ্বাস করেছেন, মানে আগেকার দিনের রাজারাজরার মধ্যে। ভারতবর্ষের ইতিহাসে আওরঙ্গজেব রাজা নবাব হতে গিয়ে তার ভাইদের মেরে দিয়েছেন। এটা বংশানুক্রমিক গিয়ে চললে এটা হয়। সেই ছায়াটাই হয়তো আসতে পারে, হয়তো আসতে পারে। দিলীপ দা কিন্তু সোজা সরল কথাবার্তা বলেন, যেটা মনে আসে বলে দেন, এটা বলে দেন। দিলীপ দা মনের কোনো প্যাচ নেই, কোনো পেয়ে না। দিলীপ দা অন্য ওটা হবে না। দিলীপ দা আমার মনে এসছে, আমি বলে দিচ্ছি। দিলীপ দা, আমার মনে হচ্ছে দিলীপ দার মতন ভালো মনের মানুষ এখন খুব কম আছে। এই যে অর্জুন সিং যাচ্ছেন আসছেন, এটাকে মানুষ নেবে না? দেখুন, অর্জুন সিং তো স্বীকার করেছেন ভুল করেছে। আজকে অর্জুন সিং তো এসে বলেছেন যে আমার মোহভঙ্গ হল, আমার ভুল করেছি, আমাকে যেটা বলেছিল রাখেন। এখন যে মানুষ ভুল স্বীকার করে নেয়, তাকে নিয়ে আর আলোচনাটা করাটা বোধহয় ঠিক। কিন্তু এইটা দেখুন, আমি শুধু যদি অর্জুন সিং না বলি,
এবারে দেখা যাচ্ছে আরো যেন ভয়ঙ্কর, কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া, অন্য দল থেকে বিজেপিতে যাওয়া, বা বিজেপির টিকিট না পেয়ে কংগ্রেসে চলে যাওয়া এবং রাতারাতি টিকিট পাওয়া, এর প্রবণতাটা এবার প্রচুর। অন্তত 50-60 জন প্রার্থী হয়েছেন গোটা দেশ জুড়ে দল। এটা এখানে কেন? এটা এবার না, এখানের কথা বলছি না, গোটা ভারত জুড়ে। এটা এবার কেন? এটা এর আগেও হয়েছে যে পার্টিতে পায়নি, ও পার্টিতে গেছে, এটা হয়েছে। এটা ভালো না খারাপ সেটা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু এটা নতুন নয়। এই সাফকতা অনুষ্ঠানে এসেই আপনাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছে যে আপনি মানতে না পারেন, আমি মানতে না পারি, কিন্তু স্বীকার করে নিতে হবে বর্তমানে এটা ফ্র্যাঞ্চাইজির মতো হয়ে গেছে। আইপিএল ক্রিকেটে যেমন ফ্র্যাঞ্চাইজি আমি বলবো না, দিলীপ দা একটু কাট কথা বলেন, একটু সোজা কথা বলেন। দিলীপ দা কিন্তু সোজা সরল কথাবার্তা বলেন, যেটা মনে আসে বলে দেন, এটা বলে দেন। দিলীপ দা মনের কোনো প্যাচ নেই, একদমই কোনো পেয়ে না। দিলীপ দা অন্য ইমপ্যাক্ট হবে সেটা ওটা হবে না। দিলীপ দা আমার মনে এসছে, আমি বলে দিচ্ছি, দিলীপ দা আমার মনে হচ্ছে দিলীপ দার মতন ভালো মনের মানুষ এখন খুব কম আছে, আমার এটা মনে হয় দিলীপ দাকে। তাই হোক, সেটা আজকে ছেড়ে দিন। কিন্তু আমি বলছি যে এই রাজনীতিটা তো আজ থেকে কেন, মানে এক্ষুনি আমি বললে আপনাকে পুরো ইতিহাস ওখান থেকে এসেছে, ওখান থেকে চলেছে। এই জিনিস তো ভারতবর্ষের রাজনীতিতে যদি প্রথম কেউ শুরু করে দেয় সেটা কংগ্রেস করেছে। এই রাজনীতি প্রথম থেকে শুরু হয়েছে, সেটা চলতে 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 আজকে এখানে এসে দাঁড়িয়ে। বামেরাও যেমন, বামেদের মধ্যে আমি বলবো সিপিএম, অন্যরা নয়, সিপিএম ও সিপিআই তারা দুম করে কাউকে নেয় না। সিপিএম সিপিআইতে হঠাৎ করে গিয়ে টিকিট পাওয়া যায় না। বিজেপিরও কিন্তু এই ধারাটা ছিল একটা সময়। বিজেপি বা রেজিমেন্টেড পার্টি, বিজেপি নিতে পারে, বিজেপি জায়গা দিতে পারে, কিন্তু আমি এটা আপনাকে বলছি, বিজেপি কিন্তু নিজের আদর্শ থেকে সরে না। বিজেপি কিন্তু যেটা মনে করবে করার, আজকে যতই যাই করি, আমাকে বিজেপি করতে গেলে বিজেপিকে মেনেই করতে হবে। অন্য পার্টি, তবে সিপিএম পার্টি বলছি না, ওটা সিপিএম এরও আছে। আমি অন্য রাজনৈতিক দল করে আপনার কোনো বেসিক চিন্তা ভাবনা, বোধ, বা যেটা ভাবতেন ঠিক ভুল, এই দল পরিবর্তনের পর কোনো একটার হয়েছে যে আপনাকে চেঞ্জ করতে হয়েছে, যে না এটা ভুল, আমাকে এই পথে যেতে হবে, এইটাকে? না, নিশ্চয়ই হয়েছে। এটা আমি স্বীকার করব। এটা ভুল ভাবতাম না, আমি ভুল ভাবতাম, এটা আমি বলছি। সেটা কি ধর্মনিরপেক্ষতার ভাবনা? হ্যাঁ, এটা একদম, আমি ওটাই বলতে যাচ্ছিলাম। দেখুন, আমরা যেটা বলছি, ভারতবর্ষের যদি আপনি ইতিহাস মানে দেখেন, তাহলে কিন্তু আধ্যাত্মিকতার ইতিহাসের উপর বেশ করা। কারণ আপনি যখন সারা পৃথিবীতে বিজ্ঞানীদের নাম বলবেন, আইনস্টাইন, নিউটন, আর্কিমিডিস, এরকম নাম বলে যাবেন, কিন্তু আপনি ভারতবর্ষের পুরোনো দিনের কথা বলছি, আমি এখনকার ভারতবর্ষ বলছি না। আপনি ভারতবর্ষে শল্য চিকিৎসার স্রষ্টার নাম বলবেন ঋষি সুশ্রুত। আপনি শূন্য আবিষ্কারের নাম বলুন ঋষি আর্যভট্ট। আপনি এতে আসুন ঋষি কনাদ। আপনি ভারতবর্ষে দেখুন, জগৎ সারা পৃথিবীর অনেক দেশের মানুষ, সবাই না, অনেক দেশের মানুষ জামা প্যান্টই পরতে শেখেনি, তখন দুটো মহাকাব্য লিখেছেন দুজন ঋষি। আমাদের কিন্তু নিশ্চয় যে ভারতবর্ষকে বুঝতে গেলে চিনতে গেলে আধ্যাত্মিকতার উপর কিন্তু একটা ভরসা রাখতে পারে, আস্থা রাখতে হবে। আমি যদি একদম শেষ দিকে চলে এসেছি আজকের এই অনুষ্ঠানের, এইবারের নির্বাচনে যদি শেষে আবার একটু ফিরে আসি, দুটো জায়গা, সেটা হচ্ছে ওই যে টিকিট বন্টন, আপনি বিভাজনের কথা তৃণমূলের বলছিলেন, তাতে হঠাৎ একটা শোনা যাচ্ছিল যে সৌগত রায় বোধহয় টিকিট পাবেন না, কারণ যিনি টিকিট দেবেন এবার তার ঠিক খুব পছন্দ নয়, কিন্তু শেষ পর্যন্ত সৌগত রায় টিকিট পেয়েছেন। তাহলে কি কোথাও তৃণমূলের অ্যানালিসিস রয়েছে যে এই সিটটা জেতাতে হলে সৌগত রায়কেই মাঠে নামাতে হবে? দুই, সৌগত রায় দেখতে পাচ্ছি পুলে নেমে সুইমিং করছেন, খুবই রিল্যাক্স করছেন, জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী প্রচন্ড, তাই কি? তা নাহলে বলতে পারেন যে টিকিট পাবো কিনা জানি না, পেলে জিতবো কিনা জানি না, এটাও তার কেউ পারেনি, সৌগতবাবুই বলেছেন, প্রকাশ্যেই বলেছেন। খুব আত্মবিশ্বাসী হলে দেখুন, অনেক সময় না যে যখন মানুষ ভয় পেয়ে যায়, রাস্তাঘাটে একা ভূতের ভয় পায়, তখন অনেক মানুষ না দেখবেন রাম রাম, আমি কি ভয় পাই বলে এদিক কোথায় রাম 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 করছে, আর ভয় পাচ্ছে হচ্ছে। সৌগতবাবুর এটার পর দেখানো নয় তো যে আমি ভয় পেয়েছি, গেলে এটা প্রমাণ হয়ে গেলে পরে মানুষও বেরিয়ে যাবে, কর্মীরাও চলে যাবে, এটা সে ব্যাপার নয় তো। তা নাহলে পরে এই বয়সে সুইমিং পুলে সাঁতার কাটুন, আমার আপত্তি নেই, ওই পোশাক পরা অবস্থা, ওই অবস্থায় ছবিটা ফেসবুকে দিয়ে সেটাকে ভাইরাল করানোটা সৌগতবাবুর মতন পণ্ডিত অধ্যাপকের মানায় কিনা, এটা আমার সাথে। ওটা বোধহয় মদন মিত্রের জন্যই ছেড়ে রাখা ভালো। আমি কারোর নাম বলবো না। বেশ, অসংখ্য ধন্যবাদ নিউজ টাইমের স্টুডিওতে সেই প্রচারের ব্যস্ততার মাঝে এতটা সময় আপনি আমাদের দিলেন। আর শিলভদ্র দত্ত তিনি আশা করছেন একটা হাওয়া বোধহয় ঘুরছে, এই আশা নিরাশা সকল প্রার্থী মধ্যেই থাকে। আমরা জানতে পারবো 4 জুন সত্যি
হাওয়া ঘুরলো কিনা, নাকি অন্য দলের যে স্লোগান তৃণমূলের খেলা হবে সেই খেলায় তারাই জয়লাভ করলো। তবে প্রচার চলছে, প্রচার তুঙ্গে, আর প্রচারের যাবতীয় খবরের জন্য আপনাকে চোখ রাখতে হবে নিউজ টাইমের পর্দায়। আজ সাফ কথা এই পর্যন্তই।